সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান দি লিগ্যাল শোতে। দর্শক, এই অনুষ্ঠানটি স্কাই চ্যানেল 784 এর পাশাপাশি ইসলাম চ্যানেল বাংলার ফেসবুক পেজ এবং ইসলাম চ্যানেল বাংলার যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানে যদি আপনাদের কোনো প্রশ্ন রাখতে চান, আপনাদের যদি কোনো আইনি জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আপনারা সেটি আমাদের স্ক্রিনে যে নাম্বারটি কিছুক্ষণের মধ্যে দেখা যাবে সেখানে সেই নাম্বারটি ইউজ করে আপনারা কল করতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে নাম্বারটি বলে দিতে চাই, 0203-874-6784। এই নাম্বারে আপনারা আমাদেরকে কল করতে পারেন। আমাদের সাথে যিনি অতিথি হিসাবে রয়েছেন তিনি আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবেন। তবে একটি কথা বলে রাখা ভালো যে এখানে আমরা যে আলোচনাগুলো করি অথবা যে অ্যাডভাইসটা দেওয়া হয়ে থাকে সেটা শুধুমাত্র আপনাদের প্রশ্নের উপরে ভিত্তি করেই হয়ে থাকে। সেখানে ডকুমেন্টস দেখে অ্যাডভাইস করবার কোনো সুযোগ যেহেতু থাকে না, সেক্ষেত্রে আপনাদের যদি ডিটেলস অ্যাডভাইস দরকার হয় অবশ্যই আপনারা কোনো ডেজিগনেটেড সলিসিটর অথবা ব্যারিস্টারের কাছ থেকে সেটি নিয়ে থাকবেন। দর্শক, এই অনুষ্ঠানটি যেহেতু আইনি অনুষ্ঠান, এখানে আমরা আইনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এই আলোচনা করবার জন্য আমি আপনাদের সাথে আছি মাহবুব তোহা। এবং আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের কোন অতিথি রয়েছেন চলুন দেখে নেওয়া যাক। এক্সিকিউটিভ, তিনি অ্যামিকাস লন্ডন সলিসিটরসের সাথে কাজ করছেন। সোহেল ভাই, আমি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো আছি, থ্যাংক ইউ মিস্টার সোহা ফর ইনভাইটিং মি, এবং সেই সাথে ইসলাম চ্যানেল বাংলার যে টিম সেই টিমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার অগণিত দর্শক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সোহেল ভাই। সোহেল ভাই, আমরা আজকে টপিক ঠিক করেছি ইমিগ্রেশন ক্র্যাকডাউন, স্পেশালি রিলেটেড উইথ রুয়ান্ডা ইস্যুজ। আমরা জানি এটি খুবই বার্নিং ইস্যু এবং খুবই আলোচিত, সমালোচিত। এটি যতটা না লিগ্যাল, এর সাথে কিছু পলিটিক্যাল ব্যাপার স্যাপারও জড়িত রয়েছে। সো আপনি যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এই যে আলোচনা, সমালোচনা এবং রুয়ান্ডা ইস্যুটা আসলে কি, একদম সংক্ষেপেই বলবেন, কারণ এটা অনেক বেশি মিডিয়া কাভারেজ পাচ্ছে এখন। বাট আমরা ইমিগ্রেশনের পার্সপেক্টিভ থেকে সেটাকে কীভাবে দেখবো, ইমিগ্রেন্টদের পার্সপেক্টিভ থেকে, এবং এটার যে ইমিগ্রেশনের যে ক্র্যাকডাউন শুরু হয়েছে এই আইনকে কেন্দ্র করে, সেটা নিয়ে আপনার মতামত এবং আপনার কোনো মন্তব্য যদি থাকে জানতে চাই। থ্যাংক ইউ মিস্টার তোহা। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আসলে এই রোয়ান্ডা বিলটা কি বা এটা কেন হয়েছে আমি একটু সংক্ষেপে বলছি, আপনি যেটা জানতে চেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে গত কয়েক বছর ধরেই এদেশে যে স্মল বোটে করে যে চ্যানেলটা ক্রসিং হচ্ছে, এবং এটা এই সরকারের জন্য, বিশেষ করে এই দেশের জন্য একটা হেডেক হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখছি অসংখ্য অঘটনও ঘটছে, অসংখ্য মানুষ মারা যাচ্ছে, প্লাস প্রচুর ইলিগেল লোক তাদের আসছে, যেটা কনজারভেটিভের একটা ম্যানিফেস্টোই ছিল যে তারা সবসময় ইমিগ্রেশনটাকে নেট ইমিগ্রেশনটাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখবে, কিন্তু তারা রাখতে ব্যর্থ হচ্ছে। তো এই ব্যর্থতা কাভার করার জন্য আসলে সত্যি কথা তারা এই রোয়ান্ডা যে বিলটা সেটা এনেছে। তো আমরা প্রথম এটা দেখেছি যখন প্রীতি পাটেল হোম সেক্রেটারি ছিল, তারপরে সোহেলা বেভারম্যান যখন ছিল তখনও। তো এই বিলটাতে আসলে মেইনলি তাদের সংক্ষেপে যেটা, সেটা হচ্ছে যারা এদেশে ইললিগ্যালভাবে এন্ট্রি করবে, বিশেষ করে যারা লরিতে অথবা স্মল বোটে করে যারা আসবে, তারা যখন এসে অ্যাসাইলাম ক্লেম করবে, তো তাদের এই ক্লেমটা যখন চলতে থাকবে তখন তাদেরকে রোয়ান্ডা পাঠানো হবে এবং সেখানে থাকা অবস্থায় তাদের ক্লেমটা চলতে থাকবে, এবং যদি ক্লেমটা সাকসেসফুল হয় তাহলে তারা রোয়ান্ডাতেই থাকবে, আর যদি সাকসেসফুল না হয় তাহলে তারা অন্য কোনো স্কিমে রোয়ান্ডাতে অ্যাপ্লাই করতে পারে অথবা অন্য কোনো সেফ কান্ট্রিতে তারা যেতে পারে, বাট দে উইল নট বি এবল টু ব্যাক টু দ্য ইউকে, দে উইল নট বি অ্যালাউড টু বি ব্যাক টু দ্য ইউকে। এখন এটা যখন সরকার প্রথম ফ্লাইট যখন পাঠানোর প্ল্যান করছিল, ঠিক তখনই এটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আমরা জানি যে বিভিন্ন চ্যারিটি সংগঠন আছে, রিফিউজি সংগঠন আছে, তারা এটাকে প্রতিবাদ জানিয়েছে এবং সুপ্রিম কোর্ট এই প্ল্যানটাকে ইললিগ্যাল বলেছে, কারণ তারা বলছে যে রোয়ান্ডা ইজ নট এ সেফ কান্ট্রি টু সেন্ড অ্যাসাইলাম সিকার্স ওভার দেয়ার। কিন্তু এখন এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য, বিশেষ করে ঋষি সোনাক যখন আসলো, আমরা জানি যে তার একটা 5 পয়েন্ট প্ল্যান ছিল যে সে কী করবে। তার মধ্যে প্রথমটাই ছিল হচ্ছে স্মল বোটে করে যে আসে এটা স্টপ করবে।
তো এটার জন্য সে আবারও জোর দিয়েছে যে না, এই প্ল্যানটা সাকসেসফুল করতেই হবে তাকে। এবং সেই জন্য এটা পার্লামেন্টে একটা অ্যাক্ট করেছে, করে বলছে যে রুয়ান্ডা ইজ এ সেফ কান্ট্রি। আসলে এটা এটা কোয়াইট বিজার যে যেখানে সবাই বলছে যে, বা বিভিন্ন ডাটাতে শো করছে যে রুয়ান্ডা ইজ নট এ সেফ কান্ট্রি, সেখানে আপনি পার্লামেন্ট আইন করে দিলেন যে রুয়ান্ডা ইজ এ সেফ কান্ট্রি ফর ইউকে। ঠিক আছে, আইনটা করে আসলে তাদেরকে যেন রুয়ান্ডাতে পাঠানো যায় সেই ব্যবস্থা করার জন্য, এবং কোর্ট যেন এটাকে স্টপ করতে না পারে সেই ব্যবস্থাই করা হয়েছে। এবং এটা কিছু রিসেন্ট ডাটা আছে, সেই বেসিসে তারা আরও বেশি উদ্গ্রীব, কারণ সামনে ইলেকশন আছে। এখন এটা একটা আইওয়াশের মতো ব্যাপারও থাকতে পারে, সাধারণ জনগণের কাছে দেখাবে যে হ্যাঁ, আমরা মাইগ্রেশন কন্ট্রোল করতে পেরেছি। আমি একটা ডাটা বলি, এই বছর বিশেষ করে গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই 4 মাসে রেকর্ড পরিমাণ পিপল স্মল বোট দিয়ে ক্রস করেছে, যেটা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সেটা মোর দেন 7,000, যেটা গত বছর এই সময় ছিল আপনার 5,000 সামথিং, এবং তার আগের রেকর্ড ছিল বোধহয় 6,000 প্লাস, বাট এই বছর সেটা রেকর্ড পরিমাণ হয়েছে। তো এটা ডেফিনেটলি তাদের জন্য একটা বিশাল হেডেক। এবং এই রুয়ান্ডা স্কিমটাকে কার্যকরী করার জন্যে প্রায় 200 এক্সট্রা অ্যাসাইলাম কেস ওয়ার্কার তারা ট্রেন করেছে। নিয়ারলি 150 জাজেস আর রেডি, মোর দেন I think more than 25 or something courtrooms are ready, more than 5,000 sittings to be available for judges to decide quickly on these matters. ঠিক আছে, এবং এটা কার্যকরী করার জন্য সবচেয়ে যেটা এই মুহূর্তে ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়েছে আমি বলবো, সেটা হচ্ছে যারাই এখন এসএলএমের ধরেন যাদের ইন্টারভিউ টাইম হয়েছে বা বেইলের জন্য যারা রিপোর্টিং করতে যাচ্ছে, তাদেরকে ডিটেইন করার প্ল্যান নিয়েছে গভর্নমেন্ট। প্রায় মোর দেন 2,000 সামথিং ডিটেনশন স্পেস তারা অ্যাভেলেবল করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে, শুনেছি যে কিছু কিছু এলাকায় এনফোর্সমেন্ট টিম অলরেডি মনিটর করছে বা পিপলদের ফেস রিকগনিশনের মাধ্যমে তাদেরকে ট্র্যাক করার চেষ্টা করছে। আমি সেখানে আসবো, আমরা এটা নিয়ে আরো ডিটেলস কথা বলবো। আমাদের একটি কল আছে, আমি কলটি নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? ওয়ালাইকুম আসসালাম। আমি ম্যানচেস্টার থেকে জি বলুন। আমি একটা জিনিস জানতাম স্যার, আমি স্পাউস ভিসা যেটা যে অ্যাপ্লিকেশনের ফিস কত আর এনএইচএস এর ফিস কত, এটা বা বছরে বছর দেওয়া লাগে না একবারে সকলটি দেওয়া লাগে, ওটা আমি জানতাম স্যার। জি, স্পাউস কি ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন আর আউট কান্ট্রি অ্যাপ্লিকেশন? ও যে থেকে করুন এখান থেকে, তার মানে এক্সটেনশন অর ইনিশিয়াল অ্যাপ্লিকেশন? না, এটা নয়, আও যে অ্যাপ্লিকেশন আর কি। জি, আমরা আপনার প্রশ্নটি পেয়েছি, আমাদের সাথেই থাকুন। সোহেল ভাই, আপনি যদি অ্যানসারটি থ্যাংক ইউ দর্শক। এই ধরনের অ্যাপ্লিকেশনের এক্সাক্ট ফিটা আমার কাছে নেই এই মুহূর্তে, বাট ইট ইজ 1,048 or 1,048 পাউন্ডস। এবং আপনার যে আইএইচএস ফি, যেটা আপনি জানতে চেয়েছেন যেটা কি প্রতি বছর দেওয়া যাবে কিনা, না এটা প্রতি বছর দেওয়া যাবে না। আপনি প্রথমেই যখন অ্যাপ্লিকেশন করবেন তখনই আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে ফর 2.5 years ভিসা, এবং আপনার আইএইচএস ফি হবে 1,000 pound 35 pound পার ইয়ার। So 1,000 times 2.5 is coming 2,587 pounds. Oh, excellent. আপনি আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন দর্শক। একবারেই দিতে হবে সেই ফিসটি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে। জি সোহেল ভাই, আমরা যে আলোচনায় ছিলাম যে তারা ফেস রেকগনিশনের ব্যবস্থা করেছে, দেন বিভিন্ন ইমিগ্রেশন ক্র্যাকডাউন চালাচ্ছে, সেখানে আপনি ছিলেন, যদি কন্টিনিউ করেন। তো এখন তাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে যারাই রিপোর্টিংয়ে যাবে তাদেরকে তারা ডিটেইন করবে, এবং তারপরে তারা প্ল্যান করছে যে এই সামারেই উইদিন 3 to 6 weeks তারা প্রথম ফ্লাইট রুয়ান্ডাতে পাঠাবে। এবং দ্যাটস ইট। আসলে এখন আমাদের যারা এই দেশে নর্মাল অ্যাসাইলাম বা স্টুডেন্ট হিসেবে এসেছেন বা অ্যাসাইলাম ক্লেম করেছেন, তাদের জন্য আমি এটা টেনশনে কিছু দেখি না। বাট যারা ইলিগালি এসেছেন, যেমন ধরেন লরিতে করে বা বোটে করে, তাদের জন্য এটা একটা টেনশনের ব্যাপার। তাহলে সোহেল ভাই, আইনটা করেছে যারা ইলিগালি এন্ট্রি করেছে এখানে তাদের জন্য, কিন্তু এখন এটা যে যাদেরকে ডিটেইন করছে এখানে, ধরেন কেউ আগে থেকে এখানে হয়তো ওভার স্টেয়ার আছে, কেউ ইলিগাল আনডকুমেন্টেড রয়ে গেছে, তাদের অনেকেরই সাইন দেওয়ার সুযোগ রয়েছে অথবা সাইনের রেস্ট্রিকশন রয়েছে যে তাদেরকে প্রত্যেক মাসে একবার দুইবার করে সাইনে যেতে হয়। তাদের জন্য কি এটা কিছুটা রিস্কি কিনা, যে ওখানে গেলে তাদেরকে রুয়ান্ডা পাঠানোর কোনো সুযোগ আছে কিনা? তারা তো হয়তো চ্যানেল ক্রস করে ঢুকেনি, তারা হয়তো আগে অন্য কোনোভাবে এসেছে, বৈধভাবে এসেছে, কিন্তু তাদের ইমিগ্রেশন যে রেগুলারাইজেশনটা সেটা হয়তো কোনোভাবে ডিসকন্টিনিউড হয়ে গিয়েছে। এটা আমি যতটুকু জানি যে আপাতত যে প্ল্যানটা সেটা হচ্ছে যারা চ্যানেল ক্রস করে এসছে বা অন্যভাবে ইলিগালভাবে এসছে তাদের জন্য। হয়তোবা ভবিষ্যতে এটা এক্সটেন্ড করবে, হয়তোবা যারা এখানে এসে অ্যাসাইলাম সিক করছে, মেবি দে উইল সেন্ড এভরি অ্যাসাইলাম সিকার্স ওভার দেয়ার। সো এখন পর্যন্ত তারা এরকম কোনো ডিসিশনে যায়নি, সো ফার আই নো। যেটা আমাদের কমিউনিটিতে, অথবা আপনি হয়তো ফোন পেয়ে থাকার কথা, যে অনেকেই ফোন করছে যারা স্পেশালি আনডকুমেন্টেড আছে অথবা অ্যাসাইলাম ক্লেম করেছে, যে সবাইকেই কি রুয়ান্ডা পাঠিয়ে দিবে?
as I said, so far I know at the moment no. Only যারা স্মল বোটে করে এসছে তাদের জন্য হচ্ছে রিস্কটা, বাট যারা অন্যভাবে এসে অ্যাসাইলাম ক্লেম করেছে তাদের জন্য আমি এখন কোনো ভয়ের কোনো কারণ দেখছি না। আচ্ছা, তাহলে যাদেরকে তারা ডিটেইন করছে এখন, ধরেন যারা বৈধভাবে এসেছে অথবা আমাদের দেশে, আমরা যদি আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, ম্যাক্সিমাম লোকই স্টুডেন্ট ভিসায় অথবা ওয়ার্ক পারমিট ভিসায় অথবা ভিজিট ভিসায় এসে থাকে আমাদের দেশের। আমি এখনো পাইনি কখনো যে আমাদের দেশে কেউ এখানে ইলিগালি এন্ট্রি করতে পেরেছে বোটে। সো তারা যারা বৈধভাবে এসেছে কিন্তু কোনোভাবে অবৈধ হয়ে গিয়েছে, তারা যদি ডিটেনশনে নিয়ে যায় অথবা ডিটেইনড হয়ে যায়, তাদের ওখানে করণীয়টা কি? তারা কোন প্রসেসটা অবলম্বন করবে এখান থেকে বের হবার জন্য? আসলে এটা আমাদের দেখতে হবে যে কি মেকানিজমে ওখান থেকে বের হওয়া যায়। যেমন একটা মেকানিজম হচ্ছে, প্রথমে আপনি হয়তো যখন ডিটেইনড হবেন আপনি লয়ারের সাথে যোগাযোগ করবেন, অথবা আপনি চাইলে আপনি নিজেও সেখান থেকে সরাসরি টেম্পোরারি অ্যাডমিশনের জন্য অথবা বেলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি সেটা সাকসেসফুল হয় হয়তো আপনাকে টেম্পোরারি অ্যাডমিশন তারা দিবে। বাট যদি না দেয় তাহলে হয়তো বা আপনি লয়ারের সাথে যোগাযোগ করে অথবা নিজে নিজে আপনি জুডিশিয়াল রিভিউর জন্য ট্রাই করতে পারেন। ঠিক আছে, যদি আপনার ক্লেম পেন্ডিং থাকে। আর যদি ক্লেম পেন্ডিং না থাকে তাও আমি বলবো যে আপনি লয়ারের সাথে যোগাযোগ করেন। যদি আপনার ক্লেম রিফিউজে হয়ে যায় তাও আপনাকে হয়তো আপিল রাইট দেওয়া হবে, আপনি অবশ্যই একজন লয়ারের সাথে যোগাযোগ করবেন। ডেফিনেটলি আপনি যখন আপিলের যখন আপনি চলতে থাকবে, এবং এটা কখনোই আমি দেখেছি খুব কমে যে আপিল 6 মাস আগে শেষ হয়েছে, তো হয়তো আপনাকে তখন টেম্পোরারি অ্যাডমিশন দিবে, বেল দিবে। আর যদি আপনার এখানে ফ্যামিলি মেম্বার থাকে, হিউম্যান রাইটস গ্রাউন্ডস থাকে, প্রাইভেট লাইফ গ্রাউন্ড থাকে, তাহলে তো ডেফিনেটলি বেল পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আমি আরেকটু স্পেসিফিকভাবে এখানে জানতে চাই, আমরা দেখি যে অনেক সময় যারা রিপোর্টিংয়ে যায় অথবা হঠাৎ করে কাজের কোনো জায়গা থেকে ধরে নিল অথবা স্টেশন থেকে রাস্তা থেকে ধরে নিল, তখন আসলে সবাই একটু বিভ্রান্ত হয়ে যায় কি করবে, কোন পয়েন্ট থেকে আসলে শুরু করবে। এবং আরেকটা জিনিস আমরা দেখি অনেক সময় তাদের যে রিলেটিভরা এখানে থাকে অথবা বন্ধুবান্ধব থাকে তারাও খুব বেশি হেল্পফুল থাকে না সেই ক্ষেত্রে। এবং আরেকটা রিস্কও সেখানে আছে যে যখন একজন ডিটেইনি সেখান থেকে একজন লয়ারকে ফোন দেয়, লয়ারও তো কনফার্ম না সে কি আসলে বের হতে পারবে কি পারবে না, তার এখানে ফিজের একটা ইস্যুও থাকে। তো সেক্ষেত্রে যদি এরকম কোনো বিপদে থাকে, সেকেন্ড আরেকটা জিনিস সেখানে কাজ করে যে ওখানে বেইল নিতে গেলে একটা সিউরিটির একটা ব্যাপার আছে, যা কেউ একজন গ্যারান্টার হতে হয়। তো এইগুলো ধরেন কোনো কিছুই নাই অথবা সেই ব্যক্তি ডিটেইনি যে ব্যক্তি তিনি তখন কিছুই পাচ্ছে না, তাহলে তার জন্য আপনার স্পেসিফিক অ্যাডভাইস কি থাকবে, সে তার কোন পয়েন্ট থেকে শুরু করা উচিত এবং কি করলে অ্যাটলিস্ট একটা পর্যায়ে এসে সে লিগ্যাল সাপোর্টটা পেতে পারে? আমার কাছে মনে হয় এই ধরনের ক্ষেত্রে এদেশে দেখবেন যে অনেক চ্যারিটেবল অর্গানাইজেশন আছে যারা তাদেরকে হেল্প করে, রিফিউজি কাউন্সিল আছে তারাও হেল্প করে, এবং আপনি দেখবেন যে অনেক লিগেল এইড ইমিগ্রেশন ফার্ম আছে তারাও হেল্প করে। বাট তারপরেও যদি কোনো ফার্ম তারা লয়ার পেয়ে থাকে যে হয়তো বা তার কোনো রিলেটিভ যদি থাকে সে যদি হেল্প করতে পারে, আপনি বলছেন যে এটা খুব টাফ, আসলেই টাফ, বাট তারপরেও অনেকের থাকে, তাহলে তাদের কাছ থেকে যদি কোনো রকম হেল্প পেয়ে থাকে তাহলে একজন লয়ার হয়তো তার জন্য মুভ করতে পারে। বাট তাছাড়া আমি বলবো ডেফিনেটলি কোনো চ্যারিটেবল অর্গানাইজেশনের সাথে যদি যোগাযোগ করতে চায়, এবং আপনি দেখবেন যে ওখানে যখন তারা যায় ডিটেনশনে যখন তারা যায় তাদেরকে অনেক ইনফরমেশন দেওয়া হয় যে তারা চাইলে কী কী করতে পারবে। জি সোহেল ভাই, এখানে তাহলে যদি আপনি কারো যদি একটু অ্যাড করতে চান আমারটার সাথে, আমার মনে না, হয় আমার মনে হয় আপনি যতটুকু বলেছেন এনাফ। আমি শুধু এক্সপেরিয়েন্স আছে, জি, আমি আরেকটু জানতে চাই আপনার কাছ থেকে, সেটা হলো যে কারো যদি ডিপোর্টেশন অর্ডার দিয়ে দেয়, অনেকে দেখা যায় যে অ্যারেস্ট করার সাথে সাথে ডিটেনশনে নেয়, 2-4 দিন পরেই একটা ডিপোর্টেশন অর্ডার দিয়ে দেয় যে অমুক তারিখে তোমার ফ্লাইট বুক করা হয়ে গেছে, টিকিট দিয়ে দেয় অথবা ওই বুকিংটা পাঠিয়ে দেয়। সেক্ষেত্রে সে কী করে? তখন তো আসলে সে খুব ভীত হয়ে যায় যে আসলে খুব একটা ভালনারেবল সিচুয়েশন তখন। সেক্ষেত্রে আসলে আপনি সেটা স্টপ করানোর জন্য কোর্টে একটা একটা প্রসেস আছে, আমি এখন পুরোটা বলতে পারছি না, আপনি সেই অ্যাকশনটা নিতে পারেন। বাট এমনও হয়েছে যে প্লেনে উঠেছে তারপরে প্লেন থেকে নামিয়ে আনা হয়েছে ইনজাংশনের মাধ্যমে, সেটাও করা হয়েছে। তো আসলে একজন লয়ার লাগবেই। বাট যারা এসএলএম ক্লেম করে নাই বাট অন্য কোনোভাবে, যেটা বলছেন যে কাজে গিয়েছিল কাজ থেকে হয়তো ধরে নিয়ে গেছে, তাদের যদি কোনো এসএলএম ক্লেম থাকে ওই মুহূর্তে কিন্তু তারা এসএলএমও ক্লেম করতে পারে যদি তাদের প্রপার গ্রাউন্ড থাকে। জি সোহেল, আমি আপনার সাথে একটু শেয়ার করতে চাই, এই মানডেতে, যেটা গত পরশুদিন যে মানডে ছিল, সেই মানডেতে হোম অফিসে অ্যাসাইলাম ক্লেম করবার জন্য একজন ক্লায়েন্টের পক্ষে আমি ফোন দিয়েছি। আমাকে 77 নাম্বার কিউতে থাকতে হয়েছে।
হুইচ ইজ মানে আনইমাজিনেবল। আমি আমার এত দিনের অভিজ্ঞতা এরকম মানুষ এবং এত লং কিউ কখনো পাইনি, এবং আমাকে 1.5 আওয়ার কিউতে থাকতে হয়েছে। তার মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে যারা আনডকুমেন্টেড ছিল অথবা ওভার স্টেয়ার ছিল এখানে, তারা হয়তো এখন নিজেকে রেগুলারাইজ করবার জন্য অথবা কোনো কিছু করবার জন্য একটা অ্যাসাইলাম ক্লেম করতে চাচ্ছে। সো আমাদের কি অ্যাডভাইস এটা হতে পারে, আমাদের দেশের যারা রয়েছেন, যারা কোনো কিছুই করেন নাই, হয়তো আলসেমি করে করেন নাই, অথবা কেউ আছে হতাশ হয়ে করেন নাই, অথবা কেউ মনে করছেন যে আমার তো 15 বছর হয়ে গেছে, 16 বছর হয়ে গেছে, আর 3-4টা বছর কাটা দিতে পারলে তো 20 বছর হয়ে যাবে, তারা হয়তো কিছুই করেন নাই, তাদের জন্য আপনার অ্যাডভাইস কি থাকবে? আমি আসলে বলবো সবসময় একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়াটা বেটার, কারণ ইউ নেভার নো হোয়াটস গোনা হ্যাপেন টুমরো। ঠিক আছে, কারণ স্পেশালি এখন যে আমরা যেটা দেখতে পাচ্ছি বা শুনছি যে যে এনফোর্সমেন্ট টিম তারা সব জায়গায় নজরদারি করছে, সব জায়গায় বিভিন্ন দোকানে রেট দিচ্ছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে রেট দিচ্ছে। তো দেখা গেলো যে একজনের হয়তো 18 বছর বাকি আছে, তার 2 বছর বাকি, 2 বছর হয়তো সে কোনো, তার যদি জেনুইন একটা অ্যাসাইলাম ক্লেম থাকে তাহলে করতে তো অসুবিধা নেই। অনেকে আছে কিন্তু ভয়ে করেন, আপনি দেখবেন যে ও অ্যাসাইলাম মনে হয় হবে না, কিন্তু হয়তো তার জেনুইন গ্রাউন্ড আছে। ঠিক আছে, তো যাদের জেনুইন গ্রাউন্ড আছে আমি তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আর আপনি যদি চিন্তা করেন যে আপনি 20 ইয়ার্স থাকার পর অ্যাপ্লিকেশন করবেন, দেন ইউ ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন টুমরো। কাজে আপনার যদি কোনো প্রাইভেট লাইফ বিল্ড হয় বা কোনো ফ্যামিলি লাইফ বিল্ড হয়, তাহলে আপনি এখনই অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনার 20 ইয়ার্স কিন্তু ওয়েট করতে হবে না ফ্যামিলি লাইফ অ্যাপ্লিকেশনের জন্য। তার মানে যে কোনো একটা প্রসেসের মধ্যে থাকা উচিত। প্রসেসের মধ্যে অবশ্যই থাকা উচিত। কারণ আমরা জানি যে এখন অ্যাসাইলাম ক্লেম যারা করে তাদের কিন্তু ফাস্ট ট্র্যাক নাই। একটা সময় ফাস্ট ট্র্যাক ছিল, সেখানে তারা তাদেরকে ডিটেনশনে রেখে ডিসিশন দিয়ে দিত এবং ডিপোর্ট করবার চেষ্টা করতো। তো এখন অ্যাসাইলাম করলেও অ্যাটলিস্ট 5-6 মাস 1 বছর কিন্তু থেকে যেতে পারে, অথবা আরও বেশি থাকারও সুযোগ রয়েছে যদি সেখানে গ্রাউন্ড থাকে। যদি আমি ডেফিনেটলি বলবো সবসময় খেয়াল করতে হবে যে হি হ্যাজ জেনুইন ফিয়ার অফ পারসিকিউশন। যদি এটা না থাকে তাহলে ফেক বা বোগাস অ্যাসাইলাম করার কোনো মানে নাই। অবশ্যই যদি সেখানে গ্রাউন্ডসটা, হ্যাঁ, যদি জেনুইন কোনো গ্রাউন্ডস প্রপার থেকে এভিডেন্স থাকে। থাকতে হবে। এভিডেন্স হয়তো সাথে সাথে আনা সম্ভব না, এভিডেন্স হয়তো পরে সে কালেক্ট করতে পারবে, বাট তার জেনুইন যেন পারসিকিউশন, ফিয়ার অফ পারসিকিউশন জেনুইন থাকে। ধন্যবাদ সোহেল ভাই। আমার মনে হয় আমাদের রুয়ান্ডা ইস্যুজ এবং ইমিগ্রেশন যে ক্র্যাকডাউন চলছে সেটা নিয়ে আর বিস্তারিত আলোচনা না করলেও চলবে। আপনি খুব যথার্থই বলেছেন যে কোনো কিছু থাকা দরকার, তাদের একটা প্রসেসিংয়ের মধ্য দিয়ে যাওয়া উচিত। সোহেল ভাই, আমরা সেকেন্ড যে টপিকটি আজকে ঠিক করেছি, যেটি এটাও একটি বার্নিং ইস্যু, কারণ আপনি আপনার প্রথম আলোচনায় বলেছেন যে তারা ইললিগাল মাইগ্রেন্টদেরকে স্টপ করবার জন্য সবসময় সচেষ্ট থাকে এবং তারা নেট মাইগ্রেশন কমানোর চেষ্টা থাকে। কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু গত 2-3 বছরে, স্পেশালি 2021, 2022 অ্যান্ড 3, এই 3 বছরে তারা লক্ষ লক্ষ স্টুডেন্ট এবং স্কিল্ড ওয়ার্কার নিয়ে এসেছে, যেগুলো নিয়ে এখন কিন্তু অনেক সমালোচনা হচ্ছে যে স্কিল্ড ওয়ার্কারদেরকে তারা এনেছে যে কেয়ার হোমের হয়তো অস্তিত্বই নাই। একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে তারা 100-200 কস ইস্যু করেছে, এমপ্লয় নিয়ে এসেছে বিভিন্নভাবে, এবং তারা এখন অনেক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে, ব্যাপক সাফারিংসে আছে যে কেয়ার ওয়ার্কাররা কাজ পাচ্ছে না। তো সেখানে কিন্তু তারা নেট মাইগ্রেশন সেদিক থেকেই কমানোর কোনো প্ল্যান করছে কিনা, অথবা সেটা আসলে কিভাবে তারা কার্যকর করতে চাচ্ছে? আসলে আপনি যদি দেখেন যে স্কিল্ড ওয়ার্কার ভিসা যে ক্যাটাগরিটা, সেটাতে আপনি দেখেন এটা যখন প্রথম বিশেষ করে ওপেন করে দেওয়া হলো ওয়াইডলি 2021-এ, তখন থেকে আপনি দেখবেন যে প্রচুর স্কিল্ড ওয়ার্কার এসেছে কিন্তু এই দেশে। কারণ এরা আসলে, আমি বলবো যে একটা ডাইলেমার মধ্যে আছে, তাদের কিন্তু স্কিল্ড ওয়ার্কার দরকার, আবার কিন্তু তারা বলছে যে তাদের মাইগ্রেশন টু মেনি হয়ে যাচ্ছে, এটাও হওয়া যাবে না। তো সেই জন্য এই ডাইলেমা থেকে আসলে তাদেরকে বিভিন্ন স্টেপ নিতে হচ্ছে যে কি করে তাদের স্কিল্ড ওয়ার্কারও আনা যাবে, আবার সেটা টু মাচও হবে না, একদম এক্স্যাক্টলি স্পেসিফিক্যালি তাদের যে কজন দরকার সেই কজনের যেন তারা আনতে পারে। তো সেই জন্য আপনি দেখেন যে প্রথমেই যেই জিনিসটা তারা করেছে মাইগ্রেশন কমানোর জন্য, সেটা হচ্ছে তাদের স্টুডেন্ট দরকার, কিন্তু তারা চিন্তা করলো স্টুডেন্ট তো আমাদের দরকার, তাহলে কীভাবে স্টুডেন্ট কমানো যায়। স্টুডেন্ট কমানোর দরকার নেই, বাট মাইগ্রেন্ট কমানো যে স্টুডেন্ট ডিপেন্ডেন্ট কাট করে দেওয়ার মাধ্যমে তারা কিন্তু স্টুডেন্ট ডিপেন্ডেন্ট কাট করে দিয়েছে। তার চিন্তা হলো যে এখানে তারা বেশ কিছু মাইগ্রেশন কমাতে পারবে। তারপর সেকেন্ড তারা যেটা করলো, চিন্তা করলো যে আপনি যদি স্কিল্ড ওয়ার্কার কেয়ার ভিসার ডাটা দেখেন, 2023-তে আই থিঙ্ক মোর দ্যান 100,000 কেয়ার ওয়ার্কার এসেছে, এবং তাদের ডিপেন্ডেন্ট তাদের ডিপেন্ডেন্ট কিন্তু 120,000 এসেছে, আমি যে যতটুকু আমার মনে আছে। তো তারা চিন্তা হলো আমি যদি 120,000 ডিপেন্ডেন্ট এখানে কমিয়ে ফেলতে পারি, তাহলে তো আমার একটা বিশাল অংশ কমে যাচ্ছে। এবং স্টুডেন্ট ডিপেন্ডেন্ট এবং কেয়ার ভিসার ডিপেন্ডেন্ট মিলে তারা দেখলো যে নিয়ারলি 300,000 মাইগ্রেন্ট তারা কমাতে পারছে। কাজেই সেই জন্যই তারা স্টেপগুলো নিচ্ছে খুব বুঝে শুনে। আপনি দেখবেন যে তাদের যথেষ্ট পরিসংখ্যানের উপর ভিত্তি করে তারা স্টেপগুলো নিচ্ছে। তারপর আরেকটা কাজ করেছে তারা, দেখা গেলো যে তাদের যে স্যালারিটা ছিল স্কিল্ড ওয়ার্কারদের, যেটা প্রথমে যখন শুরু হয়েছিল 25,600, তারা চিন্তা হলো না আরেকটু বাড়িয়ে দিই, হলো 26,200।
তারপরে দেখা গেলো না তাতেও কমছে না, তারা চিন্তা করলো তাহলে আরও বাড়িয়ে দেয়, এখন 38,700। এখন আপনি দেখবেন অনেকে যারা চিন্তা করতো বোগাস তো ওকে নিয়ে আসি ওকে নিয়ে আসি, তারা কিন্তু এখন আনতে পারছে না, কারণ তারা দেখছে 38,700 দে হ্যাভ টু পে লট অফ ট্যাক্সেস। একটা একটা নর্মাল প্রতিষ্ঠান, একটা রেস্টুরেন্ট হয়তো দেখবেন যে তার হয়তো টোটাল টার্ন ওভারই হচ্ছে 30,000, দেন হাউ উড হি পে 38,700 টু হিজ এমপ্লয়ি? আমরা যদি রেস্টুরেন্ট সেক্টর বাদ দিই, যেমন কেয়ার সেক্টর ধরি, যে কেয়ার সেক্টরে তারা যে হাজার হাজার কেয়ার ওয়ার্কার নিয়ে আসলো, তো তারা তো জানতো যে এখানে আসলেই এই ধরনের ভ্যাকেন্সি নাই, অথবা একদম ব্যাঙের ছাতার মতো কিছু কেয়ার হোম তৈরি হয়েছে, যাদের বাস্তবে অনেক কেয়ার হোমের অস্তিত্বই নাই, তাদের শুধু একটা ওয়েবসাইট আছে, কিন্তু হোম অফিস তাদেরকে লাইসেন্স দিয়েছে, সেখানে তাদের 10 জন 20 জন 50 জন 100 জনের পারমিশন দিয়েছে, কস্ট অ্যালোকেট করেছে এবং এমপ্লয়ি এসেছে, তাদের এখন কাজ পাচ্ছেন এবং অনেকে গিয়ে কেয়ার হোমের অস্তিত্ব পায়নি, এরকম হিস্টোরি আমাদের কাছে আছে। তো সেই ক্ষেত্রে এই যে এমপ্লয়িরা আসলো, তারা তো আসলে এখানে ভিকটিমাইজড, তারা ভিকটিম হচ্ছে। এই ভিকটিমদের জন্য আপনার অ্যাডভাইস কি থাকবে? তাদের আসলে কোন অ্যাকশনে যাওয়া উচিত অথবা কি করা উচিত? ভেরি গুড কোশ্চেন, থ্যাংক ইউ। আপনি দেখবেন যে গভর্নমেন্ট কিন্তু একটা টাস্ক ফোর্স গঠন করেছে যারা এই বোগাস কেয়ার হোম বা বোগাস এমপ্লয়মেন্ট বা জবগুলো ক্রিয়েট করেছে তাদেরকে ধরার জন্যে। তো আমার কাছে মনে হয় যে বোগাস এমপ্লয়ার যারা আছে তারা হয়তো খুব অচিরেই তারা বড়রকম কোনো ইয়েতে পড়তে যাচ্ছে, সমস্যার মধ্যে পড়তে যাচ্ছে, বা আশা করি এটা ক্র্যাকডাউন হওয়া উচিত। বাট যারা চলে এসছেন তাদেরকে অনেকেই দেখবেন যে অনেক রকম অ্যাডভাইস দিচ্ছে, বিশেষ করে বলছে যে ইফ দে ক্যান সুইচ টু অ্যানাদার এমপ্লয়ার। আপনি দেখবেন এই দেশে কিন্তু জেনুইন কেয়ার ভ্যাকেন্সি কিন্তু এখনও আছে প্রচুর। যারা জেনুইন তারা কিন্তু খুব বেশি যে এটা নিয়ে বিজনেস করছে না, কিন্তু আপনারা যারা বলেন যে বোগাস যারা একটা কেয়ার হোম ক্রিয়েট করে ফেলেছে, আসলে এটা ক্র্যাকডাউন করতে পারলে ভালো হতো, বাট ক্র্যাকডাউন করতে পারেনি, বা গভর্নমেন্ট হয়তো বুঝতেই পারেনি প্রথম দিকে যে এরকম কিছু একটা হয়ে যাবে, কারণ তারা একটু লেনিয়ান ছিল এই ব্যাপারে। বাট এখন যখন বুঝতে পেরেছে, এখন দেখবেন যে কেয়ার হোমগুলোর যারা জেনুইনলি যাদের কস্ট দরকার তারাও এখন কস্ট পাচ্ছে না। তাদের যখন ডিফাইন্ড কস্টের জন্য বা ইন কান্ট্রি কস্টের জন্য যখন অ্যাপ্লাই করছে, তখন তাদের কাছে জানতে চাচ্ছে যে ওকে with whom you have contract, okay, with the local council you have contract, okay, show me their contract. ইভেন আপনি যখন কন্ট্রাক্ট পাঠাচ্ছেন তারপরে বলছে যে তোমার কন্ট্রাক্টে শো করছে না যে তোমার কত ঘন্টা তাদের তোমার সেবা দরকার। তো যাদের এই কন্ট্রাক্টে শো করছে না তাদেরকেও কিন্তু কস্ট দিচ্ছে না, কিন্তু জেনুইনলি কিন্তু তাদের দরকার কস্ট। ঠিক আছে? তো এখন আমি বলবো এই বোগাস মানুষদের জন্য হয়তো জেনুইন যারা এই বিজনেসে আছেন, এই সেক্টরে আছেন, তারা হয়তো সাফার করছেন। কিন্তু আপনি যারা যেটা জানতে এসেছে চাচ্ছেন, তারা যারা এখন কি এসেছেন করবে? তারা কি করবেন? আমি বলবো যে দে শুড সুইচ টু অ্যানাদার ওয়ার্কার, কারণ তাদের এখনও রাইট আছে অন্য যে কোনো স্কিল্ড ওয়ার্কার ভিসায় সুইচ করার জন্যে। আর যদি তা না পারেন তাহলে if they have any fear of persecution they can claim asylum. Otherwise, if they have any family and private life, I don't think they have built family and private life so easily. তাদের কি just to get- কোম্পানির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার সুযোগ আছে? অবশ্যই তারা কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, তারা এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যেতে পারে, যেটা কয়েকদিন আগে বোধহয় কোনো একটা চ্যারিটি বোধহয় এই অ্যাডভাইসটাও দিয়েছিল, আমি কোনো একটা আর্টিকেলে পড়েছিলাম, বা কোনো একটা সংগঠনের অ্যাডভাইসটা দিয়েছিল যে ইউ টেক ইট টু দ্য এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল, উই উইল হেল্প ইউ। ঠিক আছে? কিন্তু আপনি যে সমস্ত বোগাস যারা হয়তো বা শুধুমাত্র ওয়েবসাইট করে লাইসেন্স নিয়ে নিচ্ছে, আপনি হয়তো তাদের খুঁজেই পাবেন না এখন। ঠিক আছে? আর যাদের জেনুইন প্রতিষ্ঠান আছে, তারপর ধরেন তাদের দরকার হচ্ছে, তাদের ভ্যাকেন্সি আছে হয়তো 100 আরে, কিন্তু তারা লোক এনেছে 200, দেন আপনি হয়তো তাদের এগেনস্টে ডেফিনেটলি অ্যাকশনে যেতে পারবেন। কিন্তু আমি একটা ব্যাপার খেয়াল করেছি, একজন কেয়ার ভিসা হোল্ডার একজন আমার কাছে এসেছিলেন। তো উনি এদেশে যখন আসার পরে কয়েকদিন পরেই তার যে এমপ্লয়ার তারা তাকে ডিসমিস করে দেয়, তার কন্ট্রাক্টটা তারা রিনিউ করে না অথবা ডিসমিস করে দেয়। এবং তারা যে কারণটা দেখিয়েছে, তারা বলছে যে ওকে তুমি এসছো ফাইন, when you interviewed you we find that you're fine, understanding, you have good understanding of English and everything, but now after 1 week of training we don't see that you have that potential to provide this service to us, so that's why we are not giving you any contract. Then they reported her to the home office that they are no longer. So আমার মনে হয় তারা শুধু একজনকেই করেনি, যারা হয়তো এখানে যদি তাদের কোনো ইল ইন্টেনশন থাকে, তারা হয়তো বা এখান থেকে কোনো মানি মেক করেছে, বিজনেস করেছে, করে হয়তো বা তারা এখন চিন্তা করছে ওকে ঠিক আছে আমার কিছু পিপল কমানো দরকার, আমি তাদেরকে এই বলে তাদেরকে স্যাক করে দিই বা ডিসমিস করে দিই। এবং এটার সংখ্যা মনে হয় দিন দিন বাড়ছে। হ্যাঁ, এবং এই ধরনের ক্ষেত্রে আপনি যে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যাবেন তারও কিন্তু ইয়ে নেই, কারণ আপনি একটা নির্দিষ্ট সময় কাজ করতে একটা এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে গেলে, বা হয়তো বা আপনি পুলিশের কাছে রিপোর্ট করতে পারেন ফর ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস, আর ট্রাইব্যুনালে গেলে হয়তো বা কিছু একটা হবে, বাট আবার আমি বলতে পারছি না যে কিছু একটা হবেই, কারণ সেটা আবার এক্সপেন্সের ব্যাপার আছে, লয়ারের ব্যাপার আছে এখানে। ধন্যবাদ সোহেল ভাই, আমরা একটি ব্রেকে যাব, ব্রেক থেকে ফিরে আমরা আবার আলোচনায় আসবো।
দর্শক, আমাদেরকে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে, আমাদের সাথেই থাকুন ততক্ষণ পর্যন্ত। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান দি লিগ্যাল শোতে। দর্শক, এই অনুষ্ঠানটি আপনার স্কাই চ্যানেল 784-এর পাশাপাশি ইসলাম চ্যানেল বাংলার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে সরাসরি দেখে থাকেন, এবং ইসলাম চ্যানেল বাংলার ওয়েবসাইটে আপনারা সরাসরি দেখে থাকতে পারেন। আপনারা যদি আমাদেরকে কোনো প্রশ্ন করতে চান, আমাদের অতিথির কাছে কোনো কিছু আপনাদের জিজ্ঞাসিত থাকে, আইনি বিষয় থাকে, জানবার থাকে, তাহলে আপনারা অবশ্যই 0203-874-6784 এই নাম্বারে আমাদেরকে কল করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক, আজকে আমাদের সাথে যিনি আলোচক হিসাবে উপস্থিত আছেন, তিনি একজন ব্যারিস্টার অ্যান্ড চার্টার্ড লিগ্যাল এক্সিকিউটিভ। তিনি MS হক সোহাইল। তিনি অ্যামিকাস লন্ডন সলিসিটরের সাথে কাজ করছেন। আমরা যে বিষয়গুলো দর্শক আলোচনা করছিলাম, যে ইমিগ্রেশন ক্র্যাকডাউন এবং যে রুয়ান্ডা ইস্যুজ নিয়ে এবং স্কিল্ড ওয়ার্কার নিয়ে, তো আমরা প্রথম পার্টটি আলোচনা করেছি। তাও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আবারও আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা এখন স্কিল্ড ওয়ার্কার নিয়ে বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব যতটুকু সময় পাই সেই সময়ের মধ্যে, কারণ আমরা জানি যে স্কিল্ড ওয়ার্কার ভিসায় অনেকগুলো চেঞ্জেস এসেছে, এবং আমি বলবো যে র্যান্ডম চেঞ্জ হয়েছে গত কয়েক মাসে। একের পর এক তারা চেঞ্জ এনেছে। ইনফ্যাক্ট স্যালারি থ্রেশহোল্ডটা অনেক ইনক্রিজ করেছে, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। সোহেল ভাই, আমরা যেখানে ছিলাম যে স্কিল্ড ওয়ার্কার এটা চালু করবার পর থেকে, যদিও আমরা এখানে কেয়ার ওয়ার্কার এবং স্কিল্ড ওয়ার্কার দুইটাকে অনেক সময় আলাদা করে ফেলি, তার কেয়ার ওয়ার্কারও স্কিল্ড ওয়ার্কার। সো এটা যখন টিয়ার 2 থেকে বের হয়ে স্কিল্ড ওয়ার্কার নামে আসলো, তখন তারা অনেক কিছু সহজ করে দিল, যে ইংলিশ রিকোয়ারমেন্টসটা স্পেশালি, এবং উইদাউট এনি এক্সপিরিয়েন্সও লোকজন আসতে পারছে এবং এখনও আসছে। তো সেই ক্ষেত্রে যে অ্যাবিউজটা হচ্ছে সেটা তো আছেই, তারপরে অ্যাবিউজ বাদ দিয়ে যদি আমরা এখন ধরি যে স্যালারি থ্রেশহোল্ডটা ছিল সেটি হয়ে গিয়েছে 38,700, যদি বাইরে থেকে কেউ আসতে চায় অথবা এখান থেকেও যদি সুইচ করতে চায়, কিছু এক্সেপশন বাদ দিয়ে। আপনি যদি একটু বলেন যে কোন এক্সেপশন অ্যাপ্লাই করলে সেখানে 38,700-র নিচেও কাউকে আমরা রিক্রুট করতে পারবো, কোনো এমপ্লয়ার চাইলে কোনো এমপ্লয় রিক্রুট করতে পারবে? থ্যাংক ইউ, ভেরি গুড কোশ্চেন। আপনি নর্মালি যেটা যে কোনো ইমিগ্রেশন স্কিল্ড ওয়ার্কারের ভিসার ক্ষেত্রে যে কোনো এমপ্লয়ার তার যদি কোনো এমপ্লয়িকে যে স্কিল্ড অকুপেশন যে লিস্টটা আছে সেখান থেকে যদি কাউকে সেই অকুপেশনে যদি কাউকে কস্ট দিতে চায় বা স্পন্সর করতে চায়, তাহলে তাকে একটা জেনারেল স্যালারি দিতে হবে, সেটা হচ্ছে 38,700। এটা হচ্ছে অ্যাজ এ জেনারেল, ঠিক আছে। কিন্তু রুলটা হচ্ছে it has to be 38,700 or the going rate for that job whichever is higher. এখন আপনি হোম অফিসের ওয়েবসাইটে গেলে দেখবেন যে এদের প্রতিটা যে জব সেটা একটা গোয়িং রেট আছে। যে জবগুলি স্কিল্ড ওয়ার্কার লিস্টে আছে সেগুলো সবগুলোরই একটা গোয়িং রেট আছে। গোয়িং রেট এরকম, আগে গোয়িং রেটটা একটা সিম্পল স্ট্যান্ডার্ড গোয়িং রেট ছিল, এখন দুরকম গোয়িং রেট করেছে, একটা হচ্ছে লোয়ার গোয়িং রেট, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড গোয়িং রেট। আমি নর্মালটাই বলবো, স্ট্যান্ডার্ডটাই বলবো। ধরেন আপনি একজন আইটি স্পেশালিস্ট, আপনার একটা আইটি ফার্ম আছে, আপনি একজন আইটি স্পেশালিস্ট নিয়োগ করবেন, ঠিক আছে। আপনার হয়তো আইটি স্পেশালিস্ট দেখবেন যে স্কিল্ড অকুপেশন লিস্টে আছে, এবং আপনার নর্মাল নিয়ম অনুযায়ী তার স্যালারি হতে হবে 38,700। কিন্তু আপনি যদি গোয়িং রেট টেবিলে যান, হয়তো দেখবেন যে তার স্যালারি 45,000। তাহলে এখন আপনি তাকে কোন স্যালারি দিতে হবে? আপনাকে দিতে হবে 45,000, কারণ আপনার স্যালারি দিতে হবে 38,700 ওর 45,000 হুইচ এভার ইজ হায়ার। যেটা হায়ার সেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো এটা আমি বললাম যে কোন কোন ক্ষেত্রে বেশি দিতে হবে। এখন কথা হচ্ছে কোন কোন ক্ষেত্রে আপনি কম দিতে পারবেন। কম দিতে পারবেন সেসব ক্ষেত্রে মেইনলি নাম্বার 1, যদি আপনি কাউকে কস্ট অ্যাসাইন করেন যার বয়স 26-এর নিচে, তাহলে সে নিউ এন্ট্রেন্ট হিসেবে আপনি তাকে নিয়োগ দিতে পারবেন। এই নিউ এন্ট্রেন্ট মানে এই না যে তার প্রথম জব বা সামথিংটা কিছু, তা কিন্তু না। নিউ এন্ট্রেন্ট এটা আসলে বোঝানো হয়েছে যার বয়স 26 কম, সেই একজন নিউ এন্ট্রেন্ট। এবং সেই ক্ষেত্রে আপনি তাকে আপনার যে টোটাল যে গোয়িং রেট আছে সেটার 70% or 80%, আই ফরগট ইট নাও, অথবা 23,200 হুইচ এভার ইজ হায়ার, আপনার তাকে সেটা পে করতে হবে। কাজে আপনি যত কিছুই করেন তার স্যালারি 23,200-এর নিচে হতে পারবে না, ঠিক আছে। তবে আপনাকে দেখতে হবে তার গোয়িং রেট যেটা, সেটার 70% কি 23,200-এর যদি বেশি হয়ে থাকে, তাহলে আপনি তাকে সেই বেশিটাই দিতে হবে। বাট এই ক্ষেত্রে আপনি 38,700-এর চেয়ে কম তাকে স্যালারি দিতে পারছেন।
চলবে, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে যে এটা কি ইন কান্ট্রি অর আউট কান্ট্রি দুটোর জন্য প্রযোজ্য, যে 26 ইয়ার্সের যে কথাটা বললেন? ওকে, নর্মালি আপনি যদি বাইরের কাউকে কস অ্যাসাইন করতে চান, ডিফাইন্ড কস অ্যাসাইন করতে চান, আপনার দেখবেন যে অপশন দেওয়া আছে নিউ এন্ট্রেন্ট আপনি কি টিক দিবেন কি দিবেন না। বাট অনেস্টলি স্পিকিং, আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্সড এনিওয়ান ফ্রম আউটসাইড দ্য কান্ট্রি হু ইজ আন্ডার 26, বাট হোম অফিসের রুলে কিন্তু কোথাও বলে নাই যে তাকে ইন কান্ট্রি অ্যাপ্লিকেশনই হতে হবে। তার মানে জেনারেল একটা কিন্তু সুযোগ বলা আছে, রয়েছে। অবশ্যই সুযোগ আছে। আর যদি না থাকতো তাহলে ডিফাইন্ড কস্ট যখন আপনি অ্যাসাইন করবেন তখন নিউ এন্ট্রেন্টের সেই অপশনটাই থাকতো না, এবং রুলের কোথাও বলা হয় নাই যে এটা শুধু ইন কান্ট্রি অ্যাপ্লিকেন্টদের জন্য। কাজে আই এম শিওর উই ক্যান ডু ইট, বাট দো আই হ্যাভন প্র্যাকটিক্যালি ডান ইট ফর এনিওয়ান। ঠিক আছে? বা অনেক এমপ্লয়ারও ভয় পায় যে ভাই থাক, আমি তাকে পুরো স্যালারি দিব, সে আসুক ভাই, তাকে আমার দরকার, সে আমার কাজ করুক, আমার এমপ্লয়ার দরকার, আই এম রেডি টু পে দ্যাট স্যালারি, দেন উই ডোন্ট গো ফর দ্যাট। তবে এক্ষেত্রে একটা সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউ এন্ট্রেন্ট যারা, তাদেরকে আপনি 4 বছরের বেশি কস অ্যাসাইন করতে পারছেন না। তাদেরকে যে কসটা আপনি অ্যাসাইন করবেন সেটা ম্যাক্সিমাম ডিউরেশন হতে হবে 4 ইয়ার্স। আপনাদেরকে 5 ইয়ার্স কিন্তু দিতে পারছেন না। এই 4 ইয়ার্সটা আবার কাউন্ট করবে এভাবে, কেউ ধরেন এই দেশে আছে, সে হয়তো গ্র্যাজুয়েট ভিসাতে আছে, তাহলে সে যদি গ্র্যাজুয়েট ভিসাতে ধরেন 2 বছর স্পেন্ড করে ফেলেছে, তাহলে সে নিউ এন্ট্রেন্টে আর মাত্র 2 ইয়ার্স পাবে, কিন্তু সে কিন্তু আবার নতুন করে 4 ইয়ার্স নিউ এন্ট্রেন্টে পাবে না। কাজে এই গ্র্যাজুয়েট ভিসার টাইমটাও নিউ এন্ট্রেন্টের মধ্যে কাউন্ট হবে। অথবা ধরেন এদেশে কেউ এসছে স্কিল্ড ওয়ার্কার ভিসাতে, এসে সে তার এমপ্লয়ার চেঞ্জ করবে, স্পন্সর চেঞ্জ করবে, সে অলরেডি 1 বছর এক এমপ্লয়ের সাথে ছিল, তাহলে সে পরবর্তী যে এমপ্লয়ের কাছে যাবে, সেও যদি নিউ এন্ট্রেন্টও থাকে, তাহলে তাকে আর ম্যাক্সিমাম 3 ইয়ার্স নিউ এন্ট্রেন্ট দেওয়া যাবে। এটা অনেকেই খেয়াল করে না, অনেকেই দেখবেন যে এই কস্টটা অ্যাসাইন করে ফেলে 5 ইয়ার্স দিয়ে, বলে যে নিউ এন্ট্রেন্টে টিক দেয়, আবার কস্টের ডিউরেশন দেয় 5 ইয়ার্স। তখন অবশ্য হোম অফিস একটা অপশন দেয়, স্পন্সরকে অনেক সময় ইমেল করে যে তুমি হয়তো রং করেছো, তুমি যদি তার কাজের ডিউরেশনটা বা এমপ্লয়মেন্ট ডিউরেশনটা কমিয়ে দাও, তাহলে তো তুমি এই কস্টটা ভ্যালিড থাকবে, তাছাড়া হি উইল বি রিফিউজড। অথবা তাকে হয়তো তারা ওই সময় পর্যন্ত ভিসা দিবে, 4 বছরের জন্য, 5 বছরের জন্য দিবে না। আরেকটা ক্ষেত্রে যারা কম স্যালারি দিতে পারে তারা হচ্ছে যারা এই দেশে পড়াশোনা করেছে, যারা স্টুডেন্ট ভিসায় আছে তারা তো সুইচ করতে পারবে না, তারা যদি পারতো তাহলে হতো। বাট যারা পড়াশোনা কমপ্লিট করেছে এই দেশে লাস্ট 2 ইয়ার্সের মধ্যে, তারাও কিন্তু তাদেরকে আপনি কম স্যালারি দিয়ে রিক্রুট করতে পারবেন এখানে। ঠিক আছে? আরেকটা হচ্ছে যাদের ইমিগ্রেশন স্যালারি লিস্টের মধ্যে যাদের স্যালারি আছে, যেটা আগে যেটা শর্টেজ অকুপেশন ছিল, এটা রিসেন্টলি এই 5 তারিখ থেকে এটা হয়েছে ইমিগ্রেশন স্যালারি লিস্ট। তো এটার মধ্যেও যারা আছে তাদেরকে আপনি কম স্যালারি দিতে পারবেন, বাট এটাও এক একটার ক্ষেত্রে এক একটা নিয়ম আছে। কোনোটার ক্ষেত্রে মিনিমাম 29,000 হতে হবে, কোনোটার ক্ষেত্রে 23,200 হতে হবে। বাট এটা হয়তো ওই ক্যাটাগরিটা যদি আমার সামনে আসে, তাহলে তো আমি বলতে পারবো অ্যাসেস করে যে এটাতে আসলে কত স্যালারি দিতে হবে আপনাকে। আমি যদি স্পেসিফিকভাবে আপনার কাছে জানতে চাই, যদি কেউ রেস্টুরেন্ট সেক্টরে কোনো শেফ নিয়ে আসতে চায় অথবা এখান থেকে কাউকে রিক্রুট করতে চায়, তাহলে বর্তমান স্যালারি লিস্ট অনুযায়ী তার কত টাকা মিনিমাম কত হতে হবে আর ম্যাক্সিমাম কত হতে পারবে? তাকে আপনাকে যদি বলি, শেফের গোয়িং রেট কিন্তু লেস দেন 30,000, ইজ অ্যারাউন্ড 25 or সামথিং। বাট মিনিমাম গভর্নমেন্টের যে রুলটা সেটা হচ্ছে 38,700। সো হুইচ এভার ইজ হায়ার ইজ 38,700। কাজে একজন শেফকে আপনাকে অবশ্যই মিনিমাম 38,700 দিতে হবে, আনলেস হি ইজ এ নিউ এন্ট্রেন্ট অর এ স্টুডেন্ট অর সামথিং হু ইজ কমপ্লিটেড হিজ কোর্স। আচ্ছা, যদি আমি কাউকে, যদি সে এক্সেপশনে হয় যে লাইক আন্ডার 26 অথবা সেখানে গ্রাজুয়েট হলো, এখন সে শেফ হিসাবে জয়েন করছে, তাহলে তার কি ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে? অবশ্যই এই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে আমি জানি শুধুমাত্র যারা কেয়ার ভিসায় 5th এপ্রিলের পরে আসবেন নতুন করে, তারা শুধু ডিপেন্ডেন্ট আনতে পারবেন না। যারা অলরেডি কেয়ার ভিসাতে আছেন, সুইচ করছেন, সেটি গত মাসে হয়েছিল, মার্চ মাসে হয়েছিল, মার্চের 11 তারিখ। জি, মার্চের 11 তারপরে যারা কেয়ার ভিসায় এসছে নতুন করে, নট যেমন ধরেন অলরেডি এখানে কেউ একজন কেয়ার ভিসায় আছে, সে হয়তো তার কোম্পানি সুইচ করছে, নতুন আরেকটা কেয়ার ভিসায় যাচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না, সে কিন্তু তার ডিপেন্ডেন্ট হি ক্যান কিপ উইথ হিম। বাট যারা নতুন করে ভিসাটা নেবে ফার্স্ট টাইম 11ই মার্চের পরে, তারা তাদের ডিপেন্ডেন্ট রাখতে পারবে না। এক্ষেত্রে জিনিসটা একটু কষ্ট, একটু বেদনাদায়ক। যেমন ধরেন আপনি হয়তো দেখবেন যে একজন স্টুডেন্ট যে এখানে এসছে, সে পড়াশোনা কমপ্লিট করেছে, তার ডিপেন্ডেন্টও আছে তার সাথে, সে হয়তো মাস্টার্স ডিগ্রি করেছে, পিএসডাব্লিউতে আছে, গ্র্যাজুয়েট ভিসা আছে, এখন ধরেন সে হয়তো একটা কেয়ার কোম্পানিতে কেয়ার ভিসায় যাচ্ছে, কিন্তু সে তার ডিপেন্ডেন্ট রাখতে পারবে না। এক্ষেত্রে আমার ক্লায়েন্টই সাফারার, যে তাকে তার কোম্পানি অফার করছে কিন্তু সে তো তার ডিপেন্ডেন্টের জন্য এখন সুইচ করতে পারছে না।
এটা খুবই বেদনাদায়ক আসলে, এটা সেই খুব ক্ষেত্রে অন্য দুঃখজনক। যে কোনো ক্যাটাগরি স্কিলড ওয়ার্কার অন্য যে কোনো ভিসাতে তারা ডিপেন্ডেন্ট রাখতেও পারবে, আনতেও পারবে, তাদের ক্ষেত্রে কোনো বাধা নেই। তাহলে আপনি বলতে চাচ্ছেন যদি কোনো রেস্টুরেন্টে শেফ হিসাবে কাউকে রিক্রুট করতে চায় তাহলে 38,700-এর কমেও রিক্রুট করা যাবে যদি সে এক্সেপশনগুলো কমপ্লাই করে, দ্যাট উইল বি ফর ম্যাক্সিমাম 4 ইয়ার্স, নট মোর দ্যান 4 ইয়ার্স। নট মোর দ্যান 4 ইয়ার্স। কারণ যদি নিউ এন্ট্রেন্ট হয়ে থাকে, যেটা তাহলে নিউ 26 এন্ট্রান্স জন্য একেবারে মিনিমাম স্যালারিটা কত পর্যন্ত যাইতে পারে? ধরেন এখানে কেউ গ্রাজুয়েট হলো, এখন সে পোস্ট গ্রাজুয়েশন রুট ভিসায় আছে, তাকে না, সে আপনি যারা গ্র্যাজুয়েট ভিসায় আছে তাদেরকে আপনি নিউ এন্ট্রেন্টে ফেলতে পারবেন। ইয়েস ইউ ক্যান। গ্র্যাজুয়েট এবং জি 26 এর নিচে যারা, তারা দুটি না, আমার মাথায় খেলছিল যে অনলি আন্ডার 26, না গ্র্যাজুয়েট ভিসাতে যারা তারাও তারাও যেতে আন্ডার পারবে। 26 এ যেতে পারবে। তাহলে তাদের স্যালারিটা কত হবে একদম মিনিমাম? মিনিমাম আমি যেটা বলছি, যেমন ধরেন যদি শেফ হয়ে থাকে তাহলে হয়তোবা 23,200 এ কভার করবে, বাট স্টিল আই হ্যাভ টু লুক এট দ্য পার্সেন্টেজ, 70% or something of the going rate. তাহলে সোহেল ভাই, আমরা যেটা পাচ্ছি আসলে এখানে I think it will be 29. 29, আরেকটা আছে যে 39,960 পাউন্ডস, 30,960 So pounds. I would say 31,000. I think they will be in that 31,000 categories. মিনিমাম হতে হবে। Yeah. It's a bit complicated now, but when I have it in front of me, I can tell you, because I don't have the list in front of me now. But চলবে। এখানে আরেকটা বিষয় এসেছে যে কিছুদিন আগে সাপ্লিমেন্টারি ওয়ার্ক নিয়ে একটা বিষয় এসেছে, যারা এখানে স্কিল্ড ওয়ার্কার ভিসায় রয়েছে তারা সাপ্লিমেন্টারি ওয়ার্ক করতে পারবে। তো আমরা আগে যেটা জানতাম যে সেম নেচারের জব করতে হবে, সেম টাইপ হতে হবে, কেউ কেয়ার ওয়ার্কার হলে কেয়ার সেক্টরে কাজ করতে হবে, রেস্টুরেন্ট হলে রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে হবে। কিন্তু এখন রিসেন্ট যে চেঞ্জেসটা এসেছে সেটা এই 5 তারিখ থেকে, গত মাসের 5 তারিখ থেকে যেটি কার্যকর হলো, সেটা আসলে কি, কোন টাইপের জবগুলো তারা করতে পারবে? আসলে ওখানে বলা হচ্ছে যে প্রথমে সবার পরেরটা বলি, সেটা হচ্ছে তারা এনি ভলান্টারি ওয়ার্ক করতে পারে আনপেইড। ঠিক আছে, আনপেইড ভলান্টারি ওয়ার্ক দে ক্যান ডু। তাছাড়া তারা যদি নর্মালি পেইড জব করতে পারবে উইদাউট হ্যাম্পারিং দেয়ার মেইন জব, উইদাউট এফেক্টিং দেয়ার মেইন জব, দে ক্যান ডু পার্ট টাইম 20 আওয়ার্স ইন এনি জব হুইচ ইজ ইন দ্য লিস্ট অফ স্কিল্ড অকুপেশন। জি, স্কিল্ড অকুপেশনের যে লিস্টের মধ্যে যে সমস্ত জব আছে তারা যে কোনোটা করতে পারবে, বাট they have to make sure that it doesn't affect their main job. তার মানে এসওসি কোড অথবা স্কিল্ড ওয়ার্কার যে জবগুলো কোডগুলো রয়েছে, যেমন ধরেন কেউ যদি চায় তাহলে ম্যাকডোনাল্ডসে কাস্টমার সার্ভিসে কাজ করতে পারবে। অনেকে এই কোশ্চেনটা করে থাকে, আমি একদম একজন লে পার্সনের মতোই কোশ্চেনটা করলাম। চমৎকার একটা প্রশ্ন করেছে আমার কাছে আজকে। একজন ক্লায়েন্ট এসেছেন, একদম এক্স্যাক্টলি এই প্রশ্নটাই করেছেন যে ম্যাকডোনাল্ডসে যদি কাজ করে তাহলে হবে কিনা। এখন দেখেন, ম্যাকডোনাল্ডসে যারা কাজ করে তারা নর্মালি হয় ক্রু মেম্বার, বাট ক্রু মেম্বার কিন্তু আপনি দেখবেন যে স্কিল্ড অকুপেশনের যে লিস্ট, সেই লিস্টে কিন্তু নেই স্কিল্ড, এটা কিন্তু স্কিল্ড অকুপেশন না। বাট ফ্লোর ম্যানেজার আসতে পারে, সুপারভাইজার আসতে পারে, ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্ট ম্যানেজার হতে পারে। এখন যে ছেলেটা কেয়ার ভিসায় এসছে সে নিশ্চয়ই রেস্টুরেন্টের আজকেই সে ফ্লোর ম্যানেজার হয়ে যাবে না। এটা জেনুইনিটি যে টেস্টটা, সেটাতে সে ডেফিনেটলি ফেল করবে, আই এম শিওর। ঠিক আছে, বাট সে অন্য কিছু করতে পারে, যেমন ধরেন যদি তার এনাফ এক্সপিরিয়েন্স থাকে, আগে যদি শেফ হয়ে থাকে তাহলে তো সে রেস্টুরেন্টে শেফ হতে পারে। এখানে আমার একটি কোশ্চেন আছে। ধরেন একজন কেয়ার ওয়ার্কার এখানে আসলো, সে তার কেয়ার কাজের পাশাপাশি একটা রেস্টুরেন্টে কাজ করতে গেল, কাজ করছেও, সেক্ষেত্রে কি ফ্লোর ম্যানেজার অথবা রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে যে স্যালারিটা দেওয়া দরকার, তার এমপ্লয়ার কি সেই স্যালারিটাই দিতে হবে, নাকি তাকে রিডিউস স্যালারিতে আওয়ারলি যদি তাকে মিনিমাম ওয়েজেস দেয় সেটা দিতে পারবে? তাহলে তো সেই কাজটা করতে পারতেছে। কিন্তু হ্যাঁ, তাকে যে স্যালারি সেটা দিতে হবে এমন তো কোনো কথা নেই, কারণ সে তো কাজটাই করছে 20 আওয়ার্স, নট মোর দ্যান 20 আওয়ার্স। জি, 20 আওয়ার্সে তাহলে মিনিমাম স্যালারিতে তাকে রাখতে পারবে। এখন কথা হচ্ছে ম্যাকডোনাল্ডসের যদি পলিসি হয়ে থাকে যে রেস্টুরেন্ট ম্যানেজারকে তারা মিনিমাম স্যালারি দিবে, তাহলে কেন সম্ভব না? এখন ডেফিনেটলি দেখবে, ম্যাকডোনাল্ডস আমরা বাদই দিই, যদি আমাদের রেস্টুরেন্ট হয় লাইক একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সেখানে এখন তাদের একটা ফ্লোর ম্যানেজার অথবা ম্যানেজার পোস্ট খালি আছে, এখন একজন কেয়ার ওয়ার্কার সে তার 20 আওয়ার্সের সাপ্লিমেন্টারি জবটা সেটা করতে চায়, এমপ্লয়ারও রাজি যে ঠিক আছে, তার হয়তো এক্সপিরিয়েন্স কম হতে পারে, সেজন্য তাকে স্যালারি কম দিতে পারবে কিনা, যে এখন সম্ভবত 11 পাউন্ডস 42 পেন্স হলো মিনিমাম ন্যাশনাল ওয়েজেস, সেটা দিয়ে সে ওখানে কাজ করতে পারবে কিনা। তাহলে তো এই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাচ্ছে, অনেকের কিন্তু এমপ্লয়মেন্টের সুযোগ তৈরি হবে। এখন তারা যদি সেটা জাস্টিফাই করতে পারে, যেমন ধরেন আপনি বলছেন যে আপনার রেস্টুরেন্টের অন্য ম্যানেজারকে আপনি দিচ্ছেন তার চেয়ে বেশি, আর এই ম্যানেজার দুইটার কিন্তু কাজের ডিউটিস কিন্তু একই ডিউটি, তাহলে কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে ইউ আর ট্রাইং টু ডু সামথিং অর ইউ আর ট্রাইং টু ম্যানিপুলেট ইট। যদি আপনি
জাস্টিফাই করতে পারেন এটা, তাহলে লিগ্যালি কোনো বাধা নেই। মানে লতে কোথাও বলা নাই যে তাকে ওই স্যালারি দিতে হবে যে স্যালারিটা স্কিলড অকুপেশনের গোয়িং রেটে দেওয়া আছে বা অন্য জায়গায় দেওয়া আছে। আপনার মিনিমাম ওয়েজেস দিচ্ছেন, দ্যাটস এনাফ। কারণ যদি গোয়িং রেটে দিতে হয় তাহলে দেন ইউ ক্যান স্পন্সর হিম, ইউ ডোন্ট নিড টু। জি, আরেকটা বিষয় হলো আপনি আপনার আলোচনায় বলেছেন যে যে জব করবে সেই জবটা আগে করে তারপরে সে 20 আওয়ার জব করবে। এখন আমরা যদি বাস্তবতার নিরিখে বলি যে কেয়ার ওয়ার্কার ভিসা যারা এসেছে তাদের অনেকের কোম্পানির লাইসেন্স কিন্তু এখনও আছে, তাদেরকে টার্মিনেট করে নাই, তাদের কোম্পানি রিভোকড হয় নাই, হোম অফিস 60 ডেজ লেটার দেয় নাই, কিন্তু বাস্তবে তাদের কাজ নেই। তারা এখন চাইলে অন্য জায়গায় কত ঘন্টা কাজ করতে পারবে? এই যে বললাম যে তারা বলছে যে মেইন জবটা রেখে করে তারপরে অন্যটা করতে হবে। এখন তাদের যদি মেইন জবই তারা না করে তাহলে তো অন্য জবটা করছে, তাদের ক্ষেত্রে হয়তো সমস্যার সৃষ্টি হতে পারে। 20 আওয়ার্স করছে বুঝলাম, কিন্তু তারা তো মেইন জবটা করছে না। তাদের কিন্তু কন্ডিশনটা হচ্ছে ইউ হ্যাভ টু ক্যারি অন উইথ ইউর মেইন জব। এটা তো এমপ্লয়ের দিক থেকে, এমপ্লয়ি হয়তো জেনে বুঝেই আরেকটা জব করছে, বাট এমপ্লয়ার তো নাও জানতে পারে যে সে আসলে কি সে 40 আওয়ার জব করছে কিনা। এমপ্লয়ারের কোনো সমস্যা? আমি এমপ্লয়ারের এখানে কোনো সমস্যা দেখি না, কারণ সে তো দেখছে যে তার ভিসা আছে, তার কাজের রাইট আছে, এবং ইমিগ্রেশন রুল অ্যালাউ করছে টু এমপ্লয় হিম ফর 20 আওয়ার্স। ঠিক আছে, এখন আপনি যদি তাকে 20 আওয়ার্সের বেশি সময় কাজ দেন তাহলে ডেফিনেটলি এখানে একটা তারও ভয়ের ব্যাপার আছে। বাট 20 আওয়ার্স পর্যন্ত দিতে আমি তো কোনো এমপ্লয়ের মানে রিস্কের কিছু দেখি না। বাট তারপরেও এটা নিয়ে কেউ যদি এমপ্লয় করতে চায় কাউকে 20 আওয়ার্সের জন্য, আমি বলবো যে সবসময় একজন লয়ারের সাথে কনসাল্ট করে তার সমস্ত ডিটেলস চেক করে, হোম অফিসে তার রাইট টু ওয়ার্ক আছে কিনা সেটা চেক করে তারপরে কাউকে রিক্রুট করা উচিত। চলবে আমার আরেকটি কোশ্চেন, সেটি হলো যদি কোনো কেয়ার ওয়ার্কার, আমরা জানি যে স্টুডেন্ট যারা এখানে এসেছে, যদি সে তার লাইফের ফেয়ার অফ পারসিকিউশনের জন্য অ্যাসিলাম ক্লেম করে থাকে, তাহলে তার আগের যে কাজের রাইট অথবা তার যে 3C লিভ অথবা যে স্টেটাসগুলো সেগুলো সে ক্যারি করবে এবং সে অনুযায়ী সে কাজ করবে। এখন কেয়ার ওয়ার্কার যারা এসেছে এখানে অথবা স্কিল্ড ওয়ার্কার অন্য কোনো ক্যাটাগরিতে, তারাও যদি এরকম ফেয়ার অফ পারসিকিউশনের কারণে অ্যাসিলাম ক্লেম করে থাকে, তাহলে তাদের কাজের রাইটটা কতটুকু থাকবে? সে কি দুইটা করতে পারবে, না একটাই করবে, নাকি 40 ঘন্টা করবে, 37.5 করবে? তার আসলে কোন দিকে যাওয়া উচিত? এমপ্লয়াররা যদি তাকে বেশি কাজ দেয় সেক্ষেত্রে এমপ্লয়ারের কোনো সমস্যা হবে কিনা? এই ব্যাপারটা আসলে সবসময় একটু আমার কাছে একটু ভেগ সবসময়। যেমন ধরেন একটা স্টুডেন্ট, আপনি দেখবেন যখন সে পড়াশোনা শেষ করে বা কোনো একটা সময় ধরেন পড়াশোনা শেষ করার পরে ধরেন একটা PSW বা যে কোনো একটা অ্যাপ্লিকেশন করলো, তখন তার 3C লিভ চলছে। 3C লিভের নিয়মটাই হচ্ছে যে ইউ হ্যাভ দ্য লিভ হুইচ ইউ প্রিভিয়াসলি হ্যাড উইথ দ্য সেম কন্ডিশন। এবং স্টুডেন্ট ভিসার সেম কন্ডিশনটা হচ্ছে ইউ ক্যানট ডু মোর দেন 20 আওয়ার্স, দেন তার 20 আওয়ার্সের কাজের রাইট আছে। বাট when it is outside the term time you can do full time work. এখন যখন সে পরবর্তীতে আরেকটা ভিসার অ্যাপ্লিকেশন করছে তখন কিন্তু তার টার্ম টাইম না, সে কিন্তু ফুল টাইম কাজ করছে। কিন্তু তারপরও একটা সময় একটা নিয়ম ছিল, এটা একটা কেস লো ছিল সোফার আই রিমেম্বার, যে সেই কারো যদি সেটারও সময় 3 মাস না 2 মাস একটা টাইম ছিল, হ্যাঁ এই সময়ের বেশি সে ফুল টাইম কন্টিনিউ করতে পারে না, বাকি সময় পার্ট টাইম করতে পারে। আমি জানি এটা বেশ আগের কথা, প্রায় ধরেন 15-20 বছর আগের কথা হয়তো, আমি যে সময় কথা বলছি মিনিমাম 15 বছর আগের কথা। বাট এটার এখন স্ট্যাটাসটা কি এটা আমি জানি না। বাট ডেফিনেটলি তারা কাজ করতে পারছে 20 আওয়ার্স, এটা ডেফিনেটলি। বাট it may be arguable in the court as well, even if they do more than 20 hours they can say look this is not my term time, so definitely I can do more than 20 hours. Same as কেয়ার হোল্ডার, কেয়ার ভিসা থেকে যারা স্কিল্ড ওয়ার্কার অ্যাসাইলাম ক্লেম করেছেন তাদের ক্ষেত্রেও 3C লিভ চলছে, সেই ক্ষেত্রে তাদেরও কাজের রাইট আছে। কিন্তু কেয়ার ভিসাতে যাদের কাজের রাইট ছিল তাদের কাজের রাইট কিন্তু ওই কোম্পানিতে কাজ করার জন্য দেওয়া হয়েছিল, অন্য কোম্পানিতে কাজ করার জন্য কিন্তু দেওয়া হয়নি। এবং সেকেন্ডারি জবটাও করবে উইথ তাদের যখন মেইন জবটা চলতে থাকবে সে অবস্থায়, কাজে এখানে তো তার মেইন জবটাই নাই। সেই ক্ষেত্রে এটা হয়তোবা কোর্টে গেলে বা নতুন কোনো গাইডেন্স কিন্তু তার যেহেতু 3C লিভটা কন্টিনিউশন রয়েছে, তার যেহেতু আগের স্ট্যাটাসটা কন্টিনিউ করতেছে, তাহলে সেই কাজের রাইটটা তো তার থাকা উচিত। কিন্তু আগের স্ট্যাটাসটা কি? আগের স্ট্যাটাসটা টু ওয়ার্ক ফর দ্যাট কোম্পানি, নট ফর এনি আদার কোম্পানি। তাহলে তো স্টুডেন্টদের ক্ষেত্রেও তো তারা ইউনিভার্সিটিতে পড়তে আসছে, তার মানে স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে পড়ছে না সেই সময়, বিকজ ওই সময়টা পড়ার বাহিরে 20 আওয়ার্স। তাহলে আপনি যদি এখানে কাজটাকে পড়া ধরেন তাহলে কিন্তু তার এখন কাজও নাই, তাহলে সে বাইরে এসে কাজ করতে পারছে না। স্টুডেন্টদের যেটা হচ্ছে সেটা হচ্ছে পড়ার পরে বাকি সময়টা হচ্ছে সে 20 আওয়ার্স কাজ করতে পারবে, এটা হচ্ছে যে কোনো কাজ করতে পারবে। কিন্তু এখানে তার কন্ডিশনটা তো হচ্ছে ওই কোম্পানিতেই কাজ করা, তাই না? এবং ওই কোম্পানিতে ছাড়া সে বাইরে 20 আওয়ার্স করতে পারবে, কিন্তু ওই 20 আওয়ার্স তো সাবজেক্ট টু ওয়ার্কিং ফর দ্য মেইন এমপ্লয়ার অ্যাজ ওয়েল। তাহলে এটা
এটা হয়তো বা একটা আর্গুয়েবল ম্যাটার অনেস্টলি স্পিকিং আমার কাছে কারণ মনে হয় কোম্পানির এটা লাইসেন্সও তো চলে যেতে পারে, যে হ্যাঁ, কোম্পানিতে এসেছে সেই লাইসেন্স কোম্পানির চলে লাইসেন্স যাবে। চলে যাওয়ার পরে তাকে 60 ডেজে নোটিশ দেওয়া হলো, সেই সময়ে সে হয়তো ক্লেম করেছে। এখন তাহলে তো যে কোম্পানি আছে তার কোম্পানির অস্তিত্ব নেই, তাহলে কাজ করবে কোথায়? তাহলে সেই সুযোগটা কেন সে অন্য জায়গায় পাবে এবং না? আমার ক্ষেত্রে যেটা আমার এই ক্ষেত্রে যেটা মনে হয় এমপ্লয়ার সেই ক্ষেত্রে হয়তো বা তার রাইট টু ওয়ার্ক চেক করতে পারে হোম অফিসের সাথে। হোম অফিস কিন্তু তার রাইট টু ওয়ার্কের ব্যাপারে জানাবে। Definitely within 1 or 2 days they will reply to you that whether they have right to work. এবং হোম অফিস যদি রাইট টু ওয়ার্কের কথা বলে যে হ্যাঁ রাইট টু ওয়ার্ক আছে, তাহলে আমার মনে কোনো সমস্যা হবে না। বাট এটা আমার কাছে ভালো একটা আর্গুয়েবল ম্যাটার মনে হয়। ইভেন ব্যাপারটা যদি কোর্টে যায় হয়তো বা খুব চমৎকার একটা ডিসিশন আসবে। আসলে আমি একটু আপনার সাথে শেয়ার করতে চাই যে হোম অফিসের যে রাইট টু ওয়ার্ক চেকের বিষয়টা আমরা দেখি, তারা কিন্তু সেখানে হরহামেশাই মিস্টেক করে থাকে। যেমন এখন যারা অ্যাসাইলাম ক্লেম করেছে স্টুডেন্ট থাকা অবস্থায়, তাদেরকে যদি রিফিউজ করে, তারা অনেকে রিফিউজাল লেটার রাইট টু ওয়ার্কের জায়গায় লিখে দিচ্ছে SOL, শর্টেজ অকুপেশন লিস্ট। হোয়ারাজ এই মুহূর্তে শর্টেজ অকুপেশন লিস্ট নামেই কিছু নাই, ইমিগ্রেশন স্যালারি লিস্ট চলে এসেছে। বাট হোম অফিসের কেস ওয়ার্কাররা, ডিসিশন মেকাররা সেটাই কিন্তু লিখে দিচ্ছে। তাহলে আগে তার রাইটটা ছিল যে কোনো কাজ করতে পারছে সে, অ্যাজ স্টুডেন্ট আগে যেটা করতে পারতো 20 আওয়ার্সের যেটা যতটুকু ছিল, কিন্তু এখন তাকে দিচ্ছে শর্টেজ অকুপেশন লিস্টেড। সেকেন্ডলি আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই আপনার সাথে, যে হোম অফিস রাইট টু ওয়ার্ক চেক করে যার ধরেন একজন ডিপেন্ডেন্ট, তার কিন্তু কোনো কাজের বাধা নেই, সে যে কোনো কাজই করতে পারে। রাইট টু ওয়ার্ক চেক করে তাকে দিয়ে দিচ্ছে যে তুমি শুধুমাত্র শর্টেজ অকুপেশন লিস্টের জব করতে পারবে। তাতে করে ধরেন কেউ একজন রেস্টুরেন্টে জব করছে, সেখান থেকে তারে টার্মিনেট করে দেওয়া হয়েছে যে আমাদের তো কোনো শর্টেজ অকুপেশন লিস্টের জব নাই। সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটা কি অ্যাকশন নিবে অথবা তার কি করা উচিত? এই ক্ষেত্রে আসলে হোম অফিসের এই ডিসিশনের ক্ষেত্রে আমার যেটা মনে হয় এটার তো কোনো আপিল রাইট বা কিছুই নেই। বাট সেই ক্ষেত্রে ইউ ক্যান রাইট টু দেম অ্যান্ড ইউ ক্যান সেন্ড এ প্রি অ্যাকশন প্রটোকল লেটার ইভেন ইফ ইউ ওয়ান্ট টু। জুডিশিয়াল রিভিউ চিন্তা করা যায় যদি আমরা মানে 100% কনফার্ম দ্যাট উই আর গোয়িং টু উইন দিস ম্যাটার, দেন হি শুড লজ এ জুডিশিয়াল রিভিউ অ্যাপ্লিকেশন। থ্যাংক ইউ সোহেল ভাই। আমরা অনুষ্ঠানের শেষের দিকে, আমার কাছে একটি প্রশ্ন আছে হোয়াটসঅ্যাপের, খুবই ছোট প্রশ্ন, আশা করি আপনি আমাদের দর্শকের সেই আনসারটি দিবেন। সেটা হলো যে একজন আন্ডার এজ, তার বয়স 12 বছর, কিন্তু সে ইউকেতে আছে হলো 9 ইয়ার্স ধরে, তার বাবা ডিপেন্ডেন্ট হিসাবে। তার বাবা 5 ইয়ার্স আগে ব্রিটিশ সিটিজেন হয়েছে, এখন সে 9 ইয়ার্স ধরে এখানে ডিপেন্ডেন্ট হিসাবে লিগালি আছে। এই মুহূর্তে তার কি কোনো রাইট আছে ILR করবার অথবা সরাসরি কোনো করবার, ন্যাচারাইজেশন করবার? ওর মা কি নেই এখানে? মাও আছে, মার সেটেলমেন্ট অলরেডি হয়ে গিয়েছে। তো মায়ের সাথে তো সন্তান হওয়ার কথা। মা যদি না সামহাও থাকে, সেটা হয়নি, এখন তার 9 ইয়ার্স হয়ে গেছে, শুধুমাত্র লিভ টু রিমেনের উপরেই। তার বয়স কত? 12 ইয়ার্স। 12। আর সে তো এসছে, তার মানে সে 3 3 বছর বছর বয়সে বয়সে এসেছে। এখানে এসছে, 9 ইয়ার্স হয়ে গেছে। নর্মালি তো এই দেশে কেউ যদি 7 বছর হয়, আমরা তো জানি নর্মালি সে এমনিতেই হি ক্যান অ্যাপ্লাই সে এখানে জন্মগ্রহণ করে লাইফে। আর যদি যদি জন্মগ্রহণ করতো তাহলে তো 7 বছর হলে ইজিলি সেটেলমেন্টই পেয়ে যেত। যেহেতু জন্মগ্রহণ করে নাই, 9 বছর হয়েছে, আমি বলবো যে he can apply for settlement because his dad is a British citizen, mom has got indefinite leave to remain. Definitely, I think there is some mistake or some information we don't know because he's supposed to get indefinite leave to remain along with his mom. ওকে, থ্যাংক ইউ সোহেল ভাই। Then there is a different আমাদের scenario. শেষ করতে হচ্ছে, আমাদের সময় শেষ। আপনার পুরোপুরি আনসারটা নিতে পারিনি, আশা করি অন্য অনুষ্ঠানে আমরা নিব। দর্শক, আজকের মতো আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের সাথেই থাকবেন আগামী সপ্তাহ পর্যন্ত, এবং দেখা হবে আগামী বুধবার সন্ধ্যা 8টায় দ্য লিগ্যাল শোতে।